সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান বলেছেন যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের সম্ভাব্য ঘনিষ্ঠতা ভারতের জন্য বড় হুমকি হতে পারে। তুরস্ক এখন বাংলাদেশে প্রতিরক্ষা সহযোগিতায় আগ্রহী। একদিকে ভারতের শত্রু রাষ্ট্র তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। এইসব বিষয় নিয়ে আজ কথা বলবো। আমাদের সঙ্গে ভারতের নয়াদিল্লি থেকে যুক্ত হয়েছেন ভারতের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক এবং ভারত শক্তি .in এর সম্পাদক SK চ্যাটার্জি। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। থ্যাংক ইউ বিপ্লব, থ্যাংক ইউ। প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাই যে ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ, চীন ও পাকিস্তানের সম্পর্কে ভারতের জন্য কেন হুমকি হিসেবে চিহ্নিত করছেন? বাংলাদেশকে কি প্রেক্ষিতে ভারত এই ত্রিমুখী অক্ষের অংশ হিসেবে দেখছে? কেন ঝুঁকি হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করছে ভারতীয় সেনাপ্রধান? সেই বিষয়ে যদি একটু ব্যাখ্যা দেন তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখুন, আমি যেভাবে দেখি অন্তত ব্যাপারটা, যে বাংলাদেশও একটা স্বাধীন এবং কান্ট্রি, পাকিস্তানও স্বাধীন কান্ট্রি, চায়নাও স্বাধীন কান্ট্রি। তো তিনটে কেসে সেরকম ভাবে একটা একই জোড় হয়ে দেখা যাচ্ছে না যে একজন যা করবে বাকিজন সঙ্গে সঙ্গে করতেই যাবে এবং সেই জন্য আমাদের থ্রেটটা বাড়বে, সেরকম ব্যাপার না। তবে এই লাস্ট কয়েক মাস ধরে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনশিপে যে অবভিয়াসলি একটা ডাউন টার্ন এসছে, এটাও কেউ অ্যাভয়েড করতে পারবে না। বলা যে কেউ বলতে পারবে না যে না, আসেনি, এসেছে। এবং সেটাকে যে রোকার, ডাউন টার্নটাকে রুখে আবার স্টেবিলাইজ করা দুটো কান্ট্রির মধ্যে রিলেশনশিপ, সেটা যে দরকার, সেটার অনুভব অন্তত এদিকে খুব ভালো আছে, ইন্ডিয়ার দিকে খুব ভালো আছে। আমি জানি না বাংলাদেশের দিকে সেটা কত দূর আছে। যদি সেই অনুভবটা দুদিকেই ভালো থাকে, তাহলে আমার মনে হয় না এই তিনজনকে একজোট করে দেখা দরকার হবে বা করা হবে এট অল। তবে এখন যা দেখা যাচ্ছে, যে আমরা অন্তত যা খবর পাচ্ছি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স থেকেই কথা বলছি আমি, যে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সও ওখানে আসছে, বা এই বাংলাদেশে যেসব জিহাদি অর্গানাইজেশন আছে, তারা আবার তাদের পুরোনো কানেকশন পাকিস্তান যা আছে সেগুলো রিইগনাইট করছে। তো অবভিয়াসলি যে অরাজকতাও না বলুন, যে ল্যাক অফ ল অ্যান্ড অর্ডার কয়েক জায়গায় অন্তত বাংলাদেশে যা দেখা যায়, সেটা হয়তো বাড়ার দিকে যাবে। এবং আমরা অন্তত ভ্যালু করি, আপনারাও নিশ্চয়ই সবচেয়ে বেশি ভ্যালু করেন, যে বাংলাদেশের স্ট্রেংথ, লাইক দ্য স্ট্রেংথ অফ এনি ডেমোক্রেসি, বেসিক্যালি সেই স্ট্রেংথটা হলো সোশ্যাল কোহেশন, যে সবাই একসঙ্গে থাকলে তবে যদি দেশটা থাকতে পারে। সেটা একটা ট্রুথ আমাদের জন্য, আপনাদের জন্য। তো সেটা যতক্ষণ না ফোকাসে এনে সেই দিকে কাজ করা হবে, সেই দিকে প্রগ্রেস করা হবে বাংলাদেশে, ততক্ষণ এইরকম একটু অরাজকতাও থাকবে, আমরাও একটু চিন্তিত থাকবো বিং নেবার্স। এই যে ফ্রিঞ্জ পার্টিজ আছে, জামায়াত পার্টি আছে বা অন্য কোনো টেররিস্ট গ্রুপে যে পলিটিক্যাল ফ্রন্টস আছে, তারাই বেনিফিশিয়ারি হবে যতক্ষণ না সোশ্যাল কোহেশনটা আসবে। আচ্ছা, উম, এই বিষয়ে যদি আরেকটা প্রশ্ন আপনাকে সম্পৃক্ত করতে চাই যে তুরস্ক, চীন এবং পাকিস্তান, এই তিনটি দেশের সঙ্গে যদি বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা যদি এগিয়ে যায়, তখন ভারত কি ধরনের কৌশলগত প্রতিক্রিয়া দেখাতে পারে বা কি ধরনের ব্যবস্থা নিতে পারে? সেটি কি আপনার তো সেনা বাহিনীর একজন দক্ষ কর্মকর্তা ছিলেন, সেই জায়গা থেকে যদি একটু আমাদের ধারণা দিতে পারেন ভারত সেক্ষেত্রে বাংলাদেশে কি করতে পারে বা কি ধরনের কৌশল নিতে পারে, এটা একটু যদি আমাদের একটু পরিষ্কার করে বলেন একটু। দেখুন, টার্কি, চায়না এন্ড পাকিস্তান, আপনি এই তিনটে কান্ট্রি নেম করলেন তো, টার্কি, চায়না, পাকিস্তান, তার সঙ্গে বাংলাদেশ যদি রিলেশনশিপ আরো একটু ডিপ করে, তাহলে কি এফেক্ট হবে অন ইন্ডিয়া বাংলাদেশ টাইজ, বা আমরা কিভাবে সেটা ভিউ করব, সেই ব্যাপারটাই বলুন। প্রথমত বাংলাদেশ এতে খুব যে একটা মেজর ইনভলভমেন্ট টার্কির হতে পারে, সেটা আপাতত টার্কির যা প্রজেকশন পাওয়ার প্রজেক্ট করার অ্যাক্রস দ্য সিজ যা মিনস আছে, সেটা খুবই লিমিটেড। সুতরাং মানে টার্কি ততটা হেল্প করতে পারবে না যদি চায়ও ততটা করার জন্য, আন্ডার অ্যাডভার্স সার্কামস্টান্সেস। আমি বলছি, কালকে বাংলাদেশে খুবই অরাজকতা হলো, খুবই কোথাও কেউ অন্য কোনো থার্ড কান্ট্রি অ্যাটাক করলো, টার্কি হেল্প করলো,
পারবে না অতটা। কিন্তু টার্কি নিশ্চয়ই বাংলাদেশকে ওয়ারলাইক স্টোর্স, যেমন ওদের ইয়ে আছে আপনার ইউএভিস আছে, ওদের অনেক গানস আছে, ওদের যথেষ্ট ডিফেন্স ইন্ডাস্ট্রি, কোয়াইট ডেভেলপড ডিফেন্স ইন্ডাস্ট্রি, সেই রকম স্টোর নিশ্চয়ই বাংলাদেশ, হ্যাঁ নিশ্চয়ই বাংলাদেশকে প্রোভাইড করতে পারে। কিন্তু আর তাতে যে একটা মেজর চেঞ্জ অন ব্যালেন্স অফ পাওয়ার বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ আসবে, বা ইন্ডিয়া বাংলাদেশ চায়না পাকিস্তান আসবে, সে না, একটা মার্জিনাল এফেক্ট হতে পারে। শুধু সেটা নিয়ে খুব একটা বেশি, নোবডি ওয়ান্টস টার্কি টু বি প্লেইং রোল ওভার হিয়ার, বাট এমন কিছু একটা না যে আমরা খুব ওয়ারিড সে বিষয়টা নিয়ে। আচ্ছা, না ধরেন বাংলাদেশ থেকে স্বাধীন স্বাধীন দেশ, সেখানে যদি প্রতিরক্ষা নিজস্বভাবে যদি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চায় বাংলাদেশ, সেক্ষেত্রে যদি তুরস্কে এগিয়ে আসে, তুরস্ক যেহেতু বলেছে যে এখানে আপনি জানেন যে তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রধান বাংলাদেশে এসেছিলেন এবং তিনি প্রতিরক্ষা প্রযুক্তিতে সহায়তার আশ্বাস দিয়ে গেছেন এবং এমনটি শোনা যায় যে বাংলাদেশের সামরিক স্থাপনায় তারা সহযোগিতা করবে সামরিক সরঞ্জাম তৈরিতে। এই যে ধরেন একটা স্বাধীন বাংলাদেশ, তারা যদি একটি কৌশলগত কারণে আর একটা দেশের সাথে সহযোগিতা নিয়ে যদি সামরিক শক্তি বাড়ায়, সেক্ষেত্রে ভারত কেন তো চিন্তিত হবে? আপনি আপনি যে ইস্যুটা রেজ করলেন, ইস্যুটা নো ডাউট ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। তবে ব্যাপারটা হচ্ছে যদি দেখেন যে ওরা পাঠিয়েছে ওদের ডিফেন্স ইন্ডাস্ট্রি হেডকে, মোরলেস নট ডিফেন্স ফোর্সেস এর হেডকে, ডিফেন্স ইন্ডাস্ট্রিজ হেড। আমি যেটা আগে বলছিলাম যে বেসিক্যালি ওরা ডিফেন্স স্টোর্স দিয়ে বাংলাদেশকে হেল্প করতে পারে, বাট নট ডিফেন্সিভ ম্যানুভার দিয়ে। এ নাকি ডিফেন্স পার্সে, মানে ডিফেন্স ব্যাটালিয়ন, ডিফেন্সের জন্য কোনো ফোর্স লেভেল আপনাদের ওখানে আনলো সেরকম ভাবে না, কিন্তু ডিফেন্স স্টোর্স দিয়ে নিশ্চয়ই অ্যাসিস্ট করতে পারে। তাই এখনো যে দেখা যাচ্ছে যে আপনার চন্দননগরে, সরি চিটাগঙ্গে, আর আরেকটা কোথায় জায়গা আমার ঠিক মনে পড়ছে না, হ্যাঁ নারায়ণগঞ্জে, দ্যাটস রাইট, নারায়ণগঞ্জের চিটাগঙ্গে ডিফেন্স ইকুইপমেন্ট তৈরি করার জন্য জায়গার বন্দোবস্ত করা হচ্ছে। বেসিক্যালি দুটো নোড তৈরি করা হচ্ছে যেখানে ডিফেন্স ইকুইপমেন্ট হবে। সেই দিক দিয়ে নিশ্চয়ই বাংলাদেশেরও ভালো, কারণ ওদেরও কিছু লেটেস্ট টেকনোলজি আছে, স্পেশালি আনআর্মড এরিয়াল ভেহিকলসে, ওদের আনম্যান্ড এরিয়াল ভেহিকলসে ওদের যথেষ্ট স্প্রেড আছে। তা মনে হয় ভালো করতে পারে। তবে সেটা একটা লিমিটেড স্পেয়ারে ইকুইপ করার জন্য, এবং ইন এনি কেস একটা থার্ড কান্ট্রি এসে আপনাদের লড়াই আপনাদের জন্য লড়বে না। যদি সেরকম কোনোদিন আপনাদের লড়াই আপনাদের জন্য লড়তে হয়, আর সেই আপনাদেরই লড়তে হবে। হ্যাঁ, তাতে টার্কি এসে ইকুয়েশনটাকে খুব একটা চেঞ্জ করতে পারছে না, আনলাইক দ্য ইকুয়েশন, আনলাইক হোয়াট চায়না ক্যান ডু, অর আনলাইক হোয়াট ইভেন পাকিস্তান মাইট ট্রাই টু ডু। ঠিক আছে, জি। এই প্রসঙ্গে নিয়ে যদি আমরা একটু ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলি, যে সেই কারণে কি ভারতকে এত চিন্তিত কিনা যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগ সরকারের পতন এবং নয়াদিল্লিতে ভারতে আশ্রয় আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই এই প্রেক্ষিতে কি ভারত বেশি চিন্তিত কিনা? কারণ আমরা দেখছি যে আগে তো বাংলাদেশ ভারতের বন্ধু রাষ্ট্র ছিল, কিন্তু সম্প্রতি সময়ে ভারতীয় গণমাধ্যম এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ভারতের শত্রু রাষ্ট্র তালিকায় বাংলাদেশের নাম উঠে এসেছে। কি হঠাৎ কি এমন হলো যে সেই যেই প্রেক্ষিতে বাংলাদেশের নাম শত্রু রাষ্ট্র তালিকায় রাখছে ভারত? সেই আর এই তালিকায় রাখা অর্থটা কি? শত্রু রাষ্ট্রে রাখলেই বা কি হয়? বাংলাদেশ, আমি আবার বলবো, অ্যাকচুয়ালি আপনার এই কোশ্চেনটার জবাব বাংলাদেশ থেকে কেউ দিলে আরো ভালো হতো, কারণ আমরা শত্রু তালিকায় বাংলাদেশকে তুলিনি। সেখানে যদি একটা ফিলিং হয়ে থাকে যে আমরা তাদের শত্রু তালিকায় তুলেছি, তাহলে কি জন্য শত্রু তালিকায় এরকম একটা সিচুয়েশন ডেভেলপ করলো, সেটা মানে ইট উইল বি বেটার গিভেন বাই সামবডি ফ্রম বাংলাদেশ। আমরা যতদূর দেখি বাংলাদেশ আমাদের আগে বন্ধু ছিল, এখনো রিলেশনশিপটা ডাউন হিল যাচ্ছে, এভরিবডি এগ্রিজ টু ইট। কিন্তু এমনও হয়নি যে আমাদের রিলেশনশিপটা এমন জায়গায় পৌঁছেছে যে আর ইমপ্রুভমেন্ট হতে পারবে না। এবং দুদিকেরই যদি ইচ্ছে থাকে এবং দুদিকেরই যদি ভিশনটা একটু লং সাইটেড ভিশন হয়, একটু ফার সাইটেড ভিশন হয়, তাহলে দুটো কান্ট্রি আমরা চেষ্টা করবে একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক আরো ক্লোজার আনতে, এবং বাংলাদেশ ইন্ডিয়ার আগে যে সম্পর্ক ছিল সেই ডিগ্রিতে নিয়ে আসার জন্য চেষ্টা
হোক, সেই জন্য আমাদেরও চেষ্টা করতে হবে, আপনাদেরও চেষ্টা করতে হবে। আমি আমাদের চেষ্টা খানিকটা প্রথম দিকে দেখেছিলাম, অনেকটাই দেখেছিলাম প্রথম দিকে, কিন্তু আপনাদের দিক থেকে আমার মনে হয় না সেরকম একটা বাংলাদেশের রেসপন্স টা অত পজিটিভ আমি দেখেছি। যদি রেসপন্সটা আরো পজিটিভ হয়, যদি একটু রেজিস্ট্যান্স হয় টু পাকিস্তান বেসড গ্রুপস টু মেক বেসিস अगेन ইন বাংলাদেশ, টেররিজম এর এগেইনস্টে যদি বাংলাদেশ গভর্নমেন্ট কাজ করে, যদি বাংলাদেশ সোসাইটিতে কোহেশন আনার জন্য, বাংলাদেশ সোসাইটিতে টলারেন্স আনার জন্য কাজ করে, আমরা নিশ্চয়ই বাংলাদেশের সঙ্গে পাবো। তার মানে আপনি বলতে চাইছেন যে ভারত বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখেছে, কিন্তু বাংলাদেশ সেক্ষেত্রে একটু পিছিয়ে আসছে, এমনটি আপনার বক্তব্য এসছে। তার মানে কি সেটাই ধরেন আওয়ামী লীগ সরকার ছিল জন্য কি বাংলাদেশ সেভাবে আগ্রহ দেখিয়েছিল, এই সরকার আগ্রহ দেখাচ্ছে না, এই সরকারটি আসলে পাকিস্তান চীনের দিকে বেশি ঝুঁকছে। এই যে এই ঝুঁকার পিছনে আসলে কি শুধু কি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনই দায়ী, নাকি ধরেন ভারতের কোনো দায় আছে এখানে? কারণ বাংলাদেশে কিন্তু দেখেছি আমরা যে নানান সময়ে আওয়ামী লীগ সরকারের সময় এবং পরবর্তী 5ই আগস্টের পর থেকে ভারত বিরোধী একটি নানান রকম প্রোপাগান্ডা চলেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ধরেন ভারত দাদাগিরি করছে, এই ধরনের একটা ছিল। কারণ আমরা জানি যে ভারত মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে, কিন্তু তারপরে বিভিন্ন স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন রকম অভিযোগ উঠে। সেই দায় কি ভারত এড়াতে পারে? কারণ ভারত তো কিছু দায় থাকেই, বাংলাদেশের বন্ধুত্ব, যেহেতু বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ এবং ছোট রাষ্ট্র, সেক্ষেত্রে ভারতের দায়িত্ব আছেই। ভারত কি তাদের দায় এড়াতে পারে কিনা? আমার তো মনে হয় ভারত কোনো পলিটিক্যাল পার্টির জন্য এক্স্যাক্টলি পিচ করবে না। ভারত মোরলেস পিচ করবে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের লোকের জন্য এবং বাংলাদেশের জন্য পাশে করবে। এবং যদি রিলেশনশিপে মনে হয় যে ভারত একটু বেশি কি বলবো দাদাগিরি করছে, সেরকম যাতে যদি বলো, তাহলে আই এম শিওর যদি সেরকম হয়েও থাকে, আই এম শিওর the Indian diplomacy is wise enough to take lessons from the past and correct itself. I'm sure they're doing it. But we have আমাদের যে এখানে ফিলিংস হচ্ছে, স্পেশালি আফটার শেখ হাসিনা চলে এলেন ওখান থেকে, যে নতুন গভর্নমেন্ট বা তাদের অ্যাডভাইজার্স এটসেট্রা যেভাবে কাজ এগোচ্ছে, মোরলেস কিন্তু কোনো চেষ্টা করার উপায় এরিয়াই ছাড়ছেন না ওরা ভারতের কাছে, যেখান দিয়ে ওরা ফোর্স করবে গভর্নমেন্টকে করে একটু রিলেশনশিপটা বেটার হবে। বাংলাদেশে যে ন্যারেটিভটা গড়া হচ্ছে এবং যে ন্যারেটিভটা স্প্রেড করা হচ্ছে ওপেন মিডিয়া দিয়ে লোকের সিটিজেনদের কাছে, সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া একটা ন্যারেটিভ। তো ওরকম ভাবে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ করলে তো কোনোদিন দুই দেশের লোক কাছাকাছি আসবে না। দুই দেশের লোককেই প্রো দ্য আদার দেশ, প্রো বাংলাদেশ ফর আস, প্রো ইন্ডিয়া ফর, যদি ন্যারেটিভ বিল্ড আপ করা হয়, সেই রকম অ্যাক্টিভিটিস যদি নেওয়া হয়, তাহলে অটোমেটিক্যালি লোকেরাও আসবে। দাদা, এই ক্ষেত্রে ধরেন আমি আর একটা একটু প্রসঙ্গ আনতে চাই যে বাংলাদেশের প্রসঙ্গে অথবা ধরেন আওয়ামী লীগ প্রসঙ্গে ভারত তো দীর্ঘদিন আশ্রয় রেখেছে আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাংলাদেশ বিভিন্ন সময়ে ফেরত চেয়েছে। নানান টানাপোড়েনের মধ্যে ভারত কিন্তু ঠিক খুব কূটনৈতিকভাবে খুব নীরব অবস্থান রেখেছে, খুব বেশি প্রতিক্রিয়া দেখায় না কোন ক্ষেত্রেই। এবং যখন যখন বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন সমন্বয়ক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল হুমকি দেয়, এবং যে নতুন রাজনৈতিক দল এসেছে তারা বলেছে যে ভূখণ্ড হুমকির মুখে পড়বে বা ভারতের ভূকম্প, এ ধরনের নানানভাবে হুমকি দিচ্ছে, কিন্তু ভারত কিন্তু অবিশ্বাস্যভাবে খুব নীরব ভূমিকা রাখছে, মানে নীরব কূটনৈতিক অবস্থান করছে। তাদের এই আপনাদের ভারতের এই কূটনৈতিক অবস্থা, নীরব থাকার অবস্থান কি কোনো সংযম, নাকি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের কোনো বিভ্রান্তি বা দ্বিধা কাজ করছে, নাকি অপারেশন সিন্ধুর মতো আরো কিছু ভাবছে ভারত? প্রথমত ভারত বাংলাদেশের সঙ্গে যদি একটা ফিউচারের কথা বলা হয়, আজকের কথা এবং ফিউচারের কথা যদি বলা হয়, তাহলে অপারেশনের কোনো তার মধ্যে কোনো রোলই নেই। অপারেশন সিন্দুর বা অপারেশন যাই বলুক, তার কোনো রোলই নেই। এই রিলেশনশিপটাকে কি করে পেইং ফর বোথ কান্ট্রিজ, যাতে আপনাদেরও উন্নতি হয়, যাতে আমাদেরও উন্নতি হয়, সেটাই আমাদের দরকার। আগেও যদি দেখেন যে সব প্রজেক্ট গুলোর চেষ্টা করা হচ্ছিল থ্রু করার জন্য, কিছু
হয়ে গেছে, সেই প্রজেক্টগুলো ওদের ইলেকট্রিসিটি বেসড, ওদের ট্রান্সপোর্টেশন বেসড, সেগুলো সব ট্রেড অ্যান্ড কমার্স এটসেট্রা, সেগুলোকে স্ট্রেংথেন করার জন্য করা হয়েছিল। এখনো সেভাবেই রিলেশনশিপটাকে নিশ্চয়ই এগিয়ে নেওয়া যায়। এবং পলিটিক্যাল ডিফারেন্সেস বিটুইন আস এন্ড কোনো থার্ড কান্ট্রি তো নেই, সবই আমাদের একজন আরেকজনের সঙ্গে বসে রিজলভ করা, সেই রিজলভ নিশ্চয়ই করে দেওয়া যাবে। ইটস কিন্তু নট দাদা, অ্যান ইম্পসিবল। ভারত, আচ্ছা না, আশা কথা বলছেন আপনি, ভারত কি বাংলাদেশের তার ঐতিহাসিক বন্ধু হিসেবে ধরে রাখতে কোনো কি ভুল করেছে বলে আপনি মনে করেন? আজকে টানাপোড়েনের কি সমাধান দেওয়া যেতে পারে? ভুল মেজর তো আমার মনে হয় সেরকম কিছু করা হয়নি, যা হয়েছে একসঙ্গে হয়েছে। তবে বাংলাদেশের মধ্যে যে দুটো পলিটিক্যাল গ্রুপস আছে, মেজর পলিটিক্যাল গ্রুপস, তাদের রিকোয়ারমেন্টস এবং তাদের ফোকাস বড্ড ডিফারেন্স, বড্ড বেশি ডিফারেন্স। তো সেখানে হয়তো টু প্লে along with both at the same time has not been done adequately, যেটা আপনি খানিকটা আগেও বলেছেন যে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির একটার সঙ্গে রিলেশনশিপ করে রেখেছিল ইন্ডিয়া, বাট নট উইথ দ্য রেস্ট অফ দ্য বাংলাদেশ পার্টিজ এটসেট্রা। তার এফেক্টটা দেখা যাচ্ছে আজকে। তা হয়তো যদি আরো বেটার রিলেশনশিপ থাকতো সব পলিটিক্যাল পার্টির সঙ্গে, মেবি উই কুড হ্যাভ ডান বেটার, আমার তো মনে হয় তাই। আচ্ছা, শেষের দিকে চলে এসেছি আমরা। একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে যে ভবিষ্যৎ ভারত কিভাবে বাংলাদেশকে নিয়ে নিরাপত্তা পরিকল্পনা সাজানো উচিত বলে মনে করেন আপনি সামরিক কর্মকর্তা হিসেবে? বাংলাদেশ আর ইন্ডিয়ার দুটো কান্ট্রির ডোমেস্টিক সিকিউরিটি নিডস যা হয়, নয় ডোমেস্টিকই বলুন, নিজেদের আলাদা আলাদা, বা বলুন ক্রস বর্ডার সিকিউরিটি, স্পেশালি সিকিউরিটি ইন টার্মস অফ টেররিজম এটসেট্রা। তো এটা দুটো কান্ট্রি একসঙ্গে রোল করে যদি একরকম ভাবে প্ল্যান অপারেশন করা হয়, তবে ম্যাক্সিমাম রেজাল্ট পাওয়া যাবে। তা নাহলে আমাদের ছেলেরাও আননেসেসারি মারা যাবে, আপনাদের ছেলেরাও আননেসেসারি মারা যাবে। তা এই টেররিজম তো ইজ ওয়ান এরিয়া যেখানে নিশ্চয়ই আমাদের কোঅপারেট করার কথা এবং কোঅপারেট করা উচিত। Other than terrorism, in fact, part of terrorism itself is bases across. আপনাদের ওখানে যেসব গ্রুপরা অপারেট করে তাদের যেন এখানে বেস না পাওয়া যায়, এদিকে ইন্ডিয়ায় যেসব গ্রুপরা অপারেট করে তারা যেন বাংলাদেশে বেসেস না পায়, সেই জিনিসটা। ক্রস বর্ডার মাইগ্রেশন, ইললিগাল মাইগ্রেশন, সেটাকে আপনাদেরও চেক করতে হবে, আমাদেরও চেক করতে হবে। ক্রস বর্ডার ইললিগাল মাইগ্রেশন, যারা মাইগ্রেন্ট, যারা আসতে চায় তারা আসুক না, পাসপোর্ট নিয়ে আসুক। যে কোনো দেশে যখন আপনি যান তখন যেমন পাসপোর্টে স্ট্যাম্প করিয়ে ভিসা লাগিয়ে যান, তো এখানেও যখন আসে পাসপোর্টে স্ট্যাম্প করিয়ে ভিসা লাগিয়ে যাও, সেটা আরো লিবারেল করা যায়। কিন্তু ক্রস বর্ডার ইললিগাল যে ইমিগ্রেশন, দ্যাট রিয়েলি হ্যাজ টু বি স্টপড, এবং সেই জন্য দুদিককে কাজ করতে হবে। তো ইকোনমিক মিনস, অ্যান্টি টেরর অপারেশনস, ক্রস বর্ডার ইমিগ্রেশন, some of the major areas of program focus. খুব ভালো একটা বার্তা দিলেন যে নিশ্চয়ই এটা হবে। কিন্তু একসাথে সম্পৃক্ত প্রশ্ন করে শেষ করতে চাই, কারণ মনে হলো যারা একটা প্রশ্ন যুক্তই থাকতে চায় যে ভারত তো নানানভাবে বলে আসছে যে বাংলাদেশের জঙ্গি তৎপরতা বেড়েছে। সেক্ষেত্রে কি সেইভাবে কি দুই দেশ এগোতে পারছে, অথবা পদ্মার আড়ালে কি দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ আছে কিনা, সেই বিষয়ে কি আপনি কিছু জানেন কিনা? যদি আমাদের কিছু ধারণা দেন, এখান থেকে আমরা পুরোটা জানতে পারছি না, আপনার কাছে কোনো খবর আছে কিনা? পর্দার আড়ালে কি হচ্ছে আমি এক্স্যাক্টলি জানিও না, বলতেও পারবো না অটোমেটিকলি। তবে আপনাকে এতটাই শেয়ার করতে পারি, এতদিন গভর্নমেন্ট সার্ভিসে থাকার পরে এবং তারপরেও খানিকটা গভর্নমেন্টের সঙ্গে কাজ করার ইয়েতে, যে পর্দার আড়ালে কিছু না কিছু হতে থাকেই। তা হোপফুলি হচ্ছে, হলে আমাদেরও ভালো, হলে আপনাদেরও ভালো। কারণ যদি হচ্ছে তাহলে রাস্তা, একটা কমন রাস্তা বার করার জন্যই হচ্ছে। আই এম শিওর নট কি করে রাস্তা বন্ধ করা যায়, সেই জন্য তো পর্দার আড়ালে কখনো ডিসকাশন হয়ে কোনো লাভ নেই, কেউ করবেও না। তো আমার মনে হয় যদি হয় সেটা ভালোই। যখন দুটো স্টেটের টপ লিডারশিপ একজন আরেকজনের সঙ্গে কমিউনিকেট করতে পারছে না ফর সাম রিজন অর দ্য আদার, তাহলে পর্দার আড়ালেই অন্তত শুরু হয়ে যায় কাজ, যাতে একটা কন্ট্যাক্ট
দুই দেশের মধ্যে একটা দৃঢ় কন্ট্রাক্ট আস্তে আস্তে আরো হয়। না, আপনি একটা ভালো একটা আশার খবর দিলেন যে হ্যাঁ, পদ্মার সম্পর্ক তৈরির ক্ষেত্রে সুযোগ থাকলেও থাকতে পারে এবং হচ্ছে হয়তোবা। যারা আমরা নজির একটা দেখেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা তো ক্ষমতা নেওয়ার পরই বেশ কড়া কথা বলেছিলেন ভারতের ব্যাপারে। কিন্তু আমরা দেখলাম যে এই যে আমের সিজনে ভারতের মুখ্যমন্ত্রী সহ প্রধানমন্ত্রী সহ বিভিন্ন জনকে বাংলাদেশের সেই ঐতিহাসিক আম পাঠিয়েছেন। এই আমের রাজনীতি নিশ্চয়ই একটা ভালো দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভালো সুযোগ বয়ে আনতে পারে বলে আমরা মনে করি। আপনি কি তাই মনে করেন কিনা? আপনি যা বলছেন কোয়াইট পসিবল, যা হতে পারে একটা চান্স দিয়ে দেখা যায়। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ দাদা। আপনি ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দিয়েছেন এবং আপনার বিশ্লেষণী শুনে অনেক কিছু পরিষ্কার হলো। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ বিপ্লব, এবং আপনার প্ল্যাটফর্মে আমাকে আহ, একটা চান্স দিয়েছেন। আই এম ভেরি গ্রেটফুল। দাদা থ্যাংক ইউ। নমস্কার, ভালো থাকবেন আপনি। জি। নমস্কার। দর্শক, আজকের আলোচনায় উঠে এলো বাংলাদেশ এখন আর শুধু বন্ধু রাষ্ট্র নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত মানচিত্রে এক জটিল সমীকরণ হয়ে উঠেছে ভারতের জন্য। আপনিও মতামত জানাতে পারেন এই বিষয়ে। আর ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করুন। আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।